ভারতে বিশ্বকাপ খেলার মতো পরিবেশ নেই। ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় খেলার দাবিতে অনড় বাংলাদেশ। আইসিসির নিরাপত্তা কনসার্ন পর্যবেক্ষণ করে এমন মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তবে নিরাপত্তার ইস্যুগুলো অফিসিয়াল বক্তব্য নয়, বরং তা আইসিসি এবং বিসিবির সিকিউরিটি টিমের অভ্যন্তরীণ আলোচনা বলে জানিয়েছে বিসিবি। এখনও আইসিসির আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় ক্রিকেট বোর্ড। টি-20 বিশ্বকাপ খেলতে মোস্তাফিজ সহ বাংলাদেশ ভারতে গেলে বিঘ্নিত হবে নিরাপত্তা ব্যবস্থা। শুধু তাই নয়, সেখানে জার্সি কিংবা পতাকা পরে ঘুরে বেড়ালেও আছে শঙ্কা। একই সঙ্গে নির্বাচন যত এগিয়ে আসবে, সমস্যা হবে আরও ঘনীভূত। বাংলাদেশের বিশ্বকাপ ইস্যু নিয়ে আইসিসি তার পূর্ণ জবাব না দিলেও জানিয়েছে তার নিরাপত্তা কনসার্ন, যা বিশ্লেষণ করে ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতে গিয়ে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলার কোনো পরিবেশ নেই। আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশের ভারতে গিয়ে ম্যাচ খেলার কথা কলকাতা আর মুম্বাইয়ে। সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে এই ভেন্যু সরিয়ে নেওয়া হতে পারে চেন্নাই আর কেরালায়। তবে নিরাপত্তার প্রশ্নে সেটাও সম্ভব না বলে স্পষ্ট জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। ইন্ডিয়া মানে তো ইন্ডিয়াই। ইন্ডিয়াতে কি আপনি আমরা ইন্ডিয়ার কথা বলছি, আমরা তো কলকাতা বলি নাই। এটা তো সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে আমাদের ওখানে খেলার পরিবেশ নাই, ভারতের কোনো জায়গাতে খেলার পরিবেশ নেই। ভারতের প্রভাবে আইসিসির নিরপেক্ষতা সবসময়ই প্রশ্নবিদ্ধ। সেখান থেকে বেরিয়ে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা চাইলেই বাংলাদেশের জন্য ব্যবস্থা করতে পারে নিরপেক্ষ ভেন্যু, যেখানে শ্রীলঙ্কার পাশাপাশি পাকিস্তান কিংবা সংযুক্ত আরব আমিরাতেও বাংলাদেশের খেলতে কোনো আপত্তি নেই বলে জানান ক্রীড়া উপদেষ্টা। আমরা মনে করি ক্রিকেট খেলার উপর কারো কোনো মনোপলি থাকা উচিত না। বাজার ব্যবস্থাপনার ভিত্তিতে একটা খেলার সম্পূর্ণ বা একটা টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হতে পারে না। আইসিসি যদি সত্যি গ্লোবাল অর্গানাইজেশন হয়ে থাকে, আর আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে, তাহলে অবশ্যই আমাদের টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত। এই প্রশ্নে আমরা কোনো রকম নতি স্বীকার করব না। এদিকে ক্রীড়া উপদেষ্টা এমন দাবি করলেও নিরাপত্তার ইস্যুগুলো অফিসিয়াল বক্তব্য নয়, বরং তা আইসিসি এবং বিসিবির সিকিউরিটি টিমের অভ্যন্তরীণ আলোচনা বলে জানিয়েছে বিসিবি। এদিকে বিশ্বস্ত সূত্রের খবর, অসম এই যুদ্ধে জয়ী হওয়ার পথে বাংলাদেশ। ভারতের দাবি উপেক্ষিত হতে চলেছে আইসিসিতে। নানা টানাপোড়েনের পর অবশেষে জিতে যাচ্ছে বিসিবি। ভারত কিংবা দেশটির অন্য কোনো ভেন্যু নয়, শ্রীলঙ্কাতেই টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বে সব ম্যাচ খেলবে টাইগাররা। তবে এর কারণে নতুন করে সূচি তৈরি করতে হবে আইসিসিকে। পরিবর্তন হয়ে যেতে পারে বাংলাদেশের গ্রুপের প্রতিপক্ষ। আলোচনা হয়েছে অনেক, ভারতে খেলতে বিসিবিকে বোঝানোর চেষ্টা করা হয়েছে বহুবার, কিন্তু নিজেদের সিদ্ধান্তেই অনড় বিসিবি। সিদ্ধান্ত বদলানোর মানসিকতা নেই বিসিসিআইয়েরও। কিন্তু সূত্র বলছে অসম এই যুদ্ধে জয় পেতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই কঠিন সিদ্ধান্তের পথ বেছে নেয় বিসিবি। তাদের এই সিদ্ধান্ত নিয়ে পক্ষে বিপক্ষে নানা মতামত দিয়েছিলেন ক্রিকেট সংশ্লিষ্টরা, কিন্তু কোনো কিছুতেই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি বোর্ড। দেশের পর দেশের বাইরেও বিসিবির সিদ্ধান্ত নিয়ে চলে আলোচনা। ভারতীয় প্রোপাগান্ডায় ভরপুর সামাজিক মাধ্যম। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া দাবি করেন ভেন্যু বদলের কোনো সিদ্ধান্তের খবরই পাননি তারা। এ অবস্থায় আইসিসির চিঠির অপেক্ষায় এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের আগে সূচি অনুযায়ী কলকাতা মুম্বাইতে ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। পরে ভারতীয় গণমাধ্যমে খবর আসে দেশটির অন্য ভেন্যুতে টাইগারদের খেলার প্রস্তাব দেবে আইসিসি। সেটা না মানলে বাংলাদেশ পয়েন্ট হারাবে বলেও প্রোপাগান্ডা চালায় ভারতীয়রা। কিন্তু বিশ্বস্ত সূত্রের খবর, কয়েক দফা আলোচনার পর বাংলাদেশের পক্ষেই নাকি আসতে যাচ্ছে আইসিসির রায়। সূত্রের দাবি বিসিবির কথাই মেনে নিতে যাচ্ছে আইসিসি। বাংলাদেশের গ্রুপ পর্বের সব ম্যাচই আয়োজন করা হবে লঙ্কাতে, যদিও সেখানে থাকবে কিছুটা জটিলতা।
এই ভেন্যু পরিবর্তনের কারণে পুনরায় সূচি তৈরি করতে হবে আইসিসিকে। এমনকি পরিবর্তন হয়ে যেতে পারে বাংলাদেশের গ্রুপও। সূচি অনুযায়ী বাংলাদেশ এখন আছে গ্রুপ সিতে। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইতালি। কিন্তু নতুন সূচি হলে আয়োজক ভারত এবং শ্রীলঙ্কাকে সমান ম্যাচ বা ক্ষেত্রবিশেষ ভারতকে কিছু ম্যাচ বাড়িয়ে দিতে হবে আইসিসিকে। এখন চলছে সেই আলোচনা, যা শেষ হলেই বাংলাদেশকে সুখবর শুনিয়ে খুব শিগগিরই বিসিবির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠাবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপ নিয়ে আইসিসির নাটক যেন থামছেই না। শ্রীলঙ্কা নয়, বিসিবির চাওয়া উপেক্ষা করে ভারতেরই দুই ভেন্যুতে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, এমনটাই দাবি ভারতের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের। দক্ষিণ ভারতীয় ভেন্যু দুটি হচ্ছে চেন্নাই ও তিরুবনন্তপুরম। বাংলাদেশের টি-20 বিশ্বকাপের ভেন্যু নিয়ে কয়েকদিন ধরেই নানা রকম গুঞ্জন শোনা যাচ্ছে। কখনো খবর আসে বাংলাদেশকে আলটিমেটাম দিয়েছে আইসিসি, ভারতে গিয়েই খেলতে হবে বিশ্বকাপ। আবার পরক্ষণেই শোনা যায় ভেন্যু পরিবর্তনের ব্যাপারে ইতিবাচক বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশের নিরাপত্তা শঙ্কার বিষয়টি নাকি আমলে নিচ্ছে তারা। তাই চাওয়া অনুযায়ী শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের সম্ভাবনা রয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে আইসিসি থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, বিসিবি অপেক্ষায় চিঠির জবাবের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তারা আগেই জানিয়েছেন সোম-মঙ্গলবারের মধ্যে আইসিসি থেকে ফাইনাল ডিসিশন পাবেন। যদি শর্ত মানা না হয় তবে বিশ্বকাপ বয়কটের মতো সিদ্ধান্তও নিতে পারে বাংলাদেশ। কিন্তু ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের সবশেষ খবরে আশাব্যঞ্জক কিছু নেই। তাদের দাবি শ্রীলঙ্কায় নয়, বাংলাদেশের চাওয়া উপেক্ষা করে ভারতেরই দুই ভেন্যুতে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে আইসিসি। গণমাধ্যমের খবর অনুযায়ী ভেন্যু দুটি সাউথ ইন্ডিয়ার, একটি তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের চিপক বা এম.এ. চিদম্বরম স্টেডিয়াম, আরেকটি কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়াম। এরই মধ্যে ওই দুই রাজ্য বোর্ডকে নাকি বিষয়টি জানানো হয়েছে এবং তারাও আগ্রহ দেখিয়েছে। দুই ভেন্যুর মধ্যে চিপকে আগেই সূচিতে রয়েছে 7টি ম্যাচ, 6টি গ্রুপ পর্বের এবং একটি সুপার 8-এর। মূলত বাংলাদেশের গ্রুপ পর্বের 4 ম্যাচের ভেন্যু ছিল কলকাতার ইডেন গার্ডেন্স ও মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। তবে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া ইস্যুতে উত্তপ্ত হয় পরিস্থিতি। বাংলাদেশি কোনো ক্রিকেটারকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলানো হলে স্টেডিয়ামে হামলার হুমকি দেয় উগ্রপন্থীরা। কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে দেশদ্রোহী ট্যাগ দিতেও ছাড়েনি তারা। এরপরই নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশ্বকাপের জন্য ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। বাংলাদেশি প্লেয়ারকে অপমান করায় এদেশে আইপিএল এর সম্প্রচারও বন্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। ভারত থেকে বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ স্থানান্তরের দাবি জানিয়ে আইসিসিকে একাধিক মেইল দিয়েছে বিসিবি। এর মাঝেই ক্রিকবাজের এমন খবর আরও ঘোলাটে করল পরিস্থিতি। মোস্তাফিজুর রহমানের অপমান মানে পুরো দেশের অপমান। তাই টি-20 বিশ্বকাপে বিসিবির ভারতে নেওয়া যাওয়ার সিদ্ধান্তে একমত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদিও একবারে হার্ড লাইনে না গিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে আলোচনা করে সমাধান খোঁজার কথা বলছেন তিনি। ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনীতির প্রশ্ন জড়িত আছে, আমাদের দেশের সম্মান জড়িত আছে। নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। আমরা মনে করি এটা আমাদের দেশকেই অপমান করা হয়েছে। সেই ক্ষেত্রে আমি মনে করি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। কিন্তু একই সঙ্গে আবার এটাও মনে করি যে ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আলোচনার মধ্যেই সমাধান করাই হচ্ছে বেটার। দেশের সম্মানের কথা চিন্তা না করে ভারতীয় গণমাধ্যমের সাথে একই সুরে কথা বলায় তামিম ইকবালকে নিয়ে অমন বেফাঁস মন্তব্য করেছিলেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। এছাড়া সাবেক টাইগার অধিনায়কের সঙ্গে তার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই বলে উল্লেখ করেছেন তিনি। সিলেটে দেয়া সাক্ষাৎকারে এই পরিচালক আরও জানান, নিজের এমন আচরণে অনুশোচনা নেই। তামিমের জায়গায় অন্য কেউ থাকলেও করতেন একই ধরনের মন্তব্য। ভারতের প্রোপাগান্ডার সাথে ইনলাইন যখন করে ফেলতেছে, কারণ এর আগ থেকে আপনি দেখবেন 2 দিন 3 দিন আগ থেকে ওরা কন্টিনিউয়াসলি ওরা টাকা পয়সা নিয়ে কথাবার্তা বলা শুরু করেছে যে বাংলাদেশ যদি না খেলে বাংলাদেশ অনেক বড় ধরনের বিপদের মধ্যে পড়বে, এত এত টাকা লস করবে, বাংলাদেশের সেই সামর্থ্য আছে কিনা, এটা আছে কিনা, সেটা আছে কিনা। এটা কিন্তু একটা মেজর প্রোপাগান্ডা ছিল ভারতীয়। এখন এই প্রোপাগান্ডার লাইনে যে কথা বলবে সে আর যাই হোক না কেন, সে বাংলাদেশকে তো রিপ্রেজেন্ট করে না। আমার পোস্টটা ছিল একদম ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি পোস্ট। আমি 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে আমি পোস্টটা লিখেছি। আমি
কিছু চিন্তাও করি নাই। এটা তামিম না হয়ে, কারণ তামিমের সাথে আমার আজ পর্যন্ত কোনোদিন দেখাও হয় নাই, কথা হয় না। আমি তামিমকে চিনিও না ব্যক্তিগতভাবে। এটা তামিম না হয়ে অন্য যেই কেউ যদি হতো, বাংলাদেশের অন্য যে কোনো খেলোয়াড় হতো, আমি একই কথাই লিখতাম। ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে গেলে তো আপনার সাথে আগে আলাপ পরিচয় থাকতে হবে, কথোপকথন হতে হবে, অথবা কোনো ধরনের ডিলিংস হতে হবে। তো এটার যেহেতু কোনো কিছুই আমার সাথে কখনো হয় নাই তামিমের সাথে। তামিম ইকবালকে বিসিবি পরিচালক নাজমুল ইসলাম ভারতীয় এজেন্ট বলায় প্রতিবাদ জানিয়েছে কোয়াপ। তবে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ বলছেন বিসিবির আরেক পরিচালক আসিফ আকবর। মোস্তাফিজের ঘটনায় কেন প্রতিক্রিয়া দেখায়নি কোয়াপ, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বাংলাদেশের অবস্থান ওয়ার্ল্ড ক্রিকেটে কি, বাংলাদেশের ভবিষ্যৎটা কি হইতে পারে, সবকিছু চিন্তা করে আমার সিদ্ধান্ত আমি নিতাম। ওনার বক্তব্যের পরে আমরা ক্লিয়ার হয়ে গেছি যে অন্য একটা দেশের এজেন্ডা বাস্তবায়নের মতো কথাটা হয়েছে, যেটা অত্যন্ত নতজানু। টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশি ক্রিকেটারদের ভারতে না পাঠানোর সিদ্ধান্ত এবং ঘটনা প্রবাহ নিয়ে কিছু ভিন্নমত রয়েছে তামিম ইকবালের, কিন্তু তার সে বক্তব্য জন্ম দিয়েছে বিতর্কের। মোস্তাফিজ ইস্যু এবং ভারতীয়দের আক্রমণাত্মক আচরণে ক্ষোভে ফুঁসতে থাকা অনেক বাংলাদেশির তামিমের ওই বক্তব্য একেবারে পছন্দ হয়নি। বিসিবি পরিচালক নাজমুল ইসলাম সাবেক অধিনায়ককে ভারতীয় এজেন্ট বলে ওই আগুনে রীতিমতো ঘি ঢালেন। তামিমের মতো প্রোফাইলের কাউকে নিয়ে এমন মন্তব্যে দ্বিধা বিভক্ত হয়ে পড়ে ক্রিকেট আঙ্গন। সঙ্গে সঙ্গে ক্ষোভ জানান বর্তমান ও সাবেক ক্রিকেটারদের অনেকে। সংবাদ সম্মেলন করে কোয়াবের পক্ষ থেকেও জানানো হয় প্রতিবাদ। তবে মোস্তাফিজ ইস্যুতে দৃশ্যমান প্রতিক্রিয়া না থাকলেও তামিমকে নিয়ে কোয়াবের এমন অবস্থানের বিষয়ে পাল্টা প্রশ্ন তুলছেন বিসিবির আরেক পরিচালক। কোয়াবের যে সিদ্ধান্ত সেটা কিন্তু আমাদের মনোপুত হয়নি। এখানে যিনি কোয়াবের প্রেসিডেন্ট তিনি খেলছেন বিপিএল, আর কোয়াবের যে 400 প্লেয়ার আরও যারা খেলার সুযোগ পাচ্ছে না তাদেরকে বাদ দিয়ে তিনি কিভাবে খেলেন, এই প্রশ্নটা এক। এই কোয়াবটা আসলে আমার মনে হচ্ছে যে ওনাদের যারা নেতৃত্বে আছেন তাদেরকে আরও অনেক বিবেচনা যেতে হবে। তো কোয়াবের কাছে অনুরোধ থাকবে তারা যেন কারো পারপাস সার্ভ করার জন্য না হয়, সারা দেশের ক্রিকেটের পারপাস সার্ভ করতে পারে। আসিফ আকবর আরও বলেন, একটা বিশ্বকাপ না খেললে তেমন কিছুই যাবে আসবে না। তবে সম্প্রতি সিলেটে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন বিশ্বকাপে অংশ নিতে চায় বাংলাদেশ। প্রশ্ন ওঠে, একই বোর্ডের দুই কর্মকর্তার দুই ধরনের দৃষ্টিভঙ্গি কেন? বুলবুল ভাই সফট মানুষ, সফটভাবে বলছেন। আমি আমার মতো বলেছি, কিন্তু সিদ্ধান্ত একটাই, শ্রীলঙ্কায় অন্য একটা দেশের ভেন্যু আছে, তো সেক্ষেত্রে আমাদের ভেন্যুটা অস্বাভাবিক কিছু না, হাতে সময় আছে 1 মাস। এবং বাংলাদেশ একটা বিরাট স্টেক হোল্ডার আইসিসির। এই টুর্নামেন্টে যদি আমরা পার্টিসিপেট না করি সেক্ষেত্রে আইসিসি তো ক্ষতিগ্রস্ত হবেই, সেটা ইমেজ সংকট হবে আইসিসির। তবে শেষ পর্যন্ত ভারতের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ আর যৌক্তিক চাওয়া বিবেচনায় শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনে সম্মত হবে আইসিসি, আশা সংশ্লিষ্টদের। তামিমকে নিয়ে বিসিবির দুই পরিচালকের মন্তব্যের কড়া সমালোচনা করলেন খালেদ মাহমুদ সুজন। তাদের বক্তব্যকে লজ্জাজনক বলে আখ্যা দিলেন সাবেক বোর্ড পরিচালক। প্রশ্ন তুলেছেন তাদের ক্রিকেট জ্ঞান নিয়েও। একজন সাবেক অধিনায়ককে প্রাপ্য সম্মান দিতে বললেন সুজন। ক্রিকেট নিয়ে যে কোনো মন্তব্য করার আগে আরও সতর্ক হওয়া উচিত বলেও মনে করেন তিনি। সিলেট থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। অসভ্য লোকরাই বলবে এরকম কথা। উনি একটা অসভ্য বলে আমার মনে হয়, অসভ্য না হলে উনি এরকম কথা বলতে পারেন। সুজন নিজেও জাতীয় দলের সাবেক অধিনায়ক। দেশের হয়ে প্রায় 400 আন্তর্জাতিক ম্যাচ ও 15,000 রান করা তামিমকে নিয়ে বোর্ড পরিচালক নাজমুল ইসলামের মন্তব্যটা ভালোভাবে নেননি সাবেক বোর্ড পরিচালক। সামাজিক মাধ্যমে তামিমকে দালাল বলা নাজমুলের ক্রিকেট জ্ঞান নিয়েও সন্দেহ আছে সুজনের। সেরকম একজন খেলোয়াড়কে নিয়ে মন্তব্য করার আগে যিনি মন্তব্য করলেন তার নিজের স্ট্যাটাসটা কি, তিনি নিজে এসে মন্তব্য করতে পারেন কিনা, এটা একটা বড় ব্যাপার। ক্রিকেট সম্বন্ধে জ্ঞান ধারণাই কম আসলে। এবং এরকম লোকরা যদি ক্রিকেট বোর্ডে থাকেন তো ক্রিকেটের তো উন্নয়ন আমি দেখি না যে কোনোভাবে উন্নয়ন করা যাবে, ঠিক না? আপনি যত বড় মানুষই হন, যা হন, আপনি যদি ক্রিকেটাররা হচ্ছে বাংলাদেশের মেন স্টেক হোল্ডার্স, তাদেরকে যদি আমরা সম্মান না দিই তাহলে আপনি কিভাবে সম্মানিত হবেন? হ্যাঁ, ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হওয়ার পর থেকে আলোচনার কেন্দ্রে আসিফ আকবর একের পর এক বেফাস মন্তব্য করে এসেছেন শিরোনামে। প্রথমে ফুটবল, এরপর তামিম ইকবাল। আসিফ আকবরকে এবার এক হাত নিলেন সুজন। বেসিক্যালি ইজ ভেরি স্মার্ট। উনি নিজেকে অনেক বড় কিছু মনে করেন। আসলে উনি এত বড় কিছু না, উনি যেভাবে নিজেকে মনে করেন। হ্যাঁ, দেশের ওনার প্রতি সম্মান আমাদের সবার আছে, কিন্তু যেভাবে উনি করছেন তাতে মনে হয় আমাদের সম্মান করাই থাকবে আসলে ওনার প্রতি। তা আমার মনে হয় যে ওনাকেও চিন্তা করা উচিত। তামিম ইকবাল দুইটা নাই বাংলাদেশ ক্রিকেটে। এক হাত ভাঙা নিয়েও তামিম ব্যাট করেছে, সেই ম্যাচ আমরা জিতেছিও। তো এইসব জিনিসের তো এই জিনিসগুলো তো তার ফিলিংস হবে না। ইন্টারন্যাশনাল ক্রিকেট আর দেশে গান গাওয়ার মধ্যে অনেক ডিফারেন্স আছে।
বিশ্বকাপ বয়কটের মতো কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে আর্থিক ও ক্রিকেটীয় দিকগুলো বিবেচনায় নেওয়ার আহ্বান সুজনের। আপনি যদি 2 টায়ারে চলে যায়, যদি আমাদেরকে 3টা নম্বর মানে 3 টিম দেখায়, আমাদের পারফরমেন্স দিয়ে দেখায়, আমাদেরকে নিচে নামায় নিয়ে আসে, তখন আপনি পাকিস্তান আর জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজ ছাড়া কারোর সাথে বায়োলেটারাল সিরিজ খেলতে পারবেন না। যেটা বাংলাদেশ কিন্তু সবসময় বড় উঁচু জায়গায় খেলতে পেরেছে, তার জন্য আমাদের রেভিনিউটা অনেক বেশি এসেছে। কিন্তু যদি এখন আমরা পাকিস্তান আর জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজ ছাড়া খেলতে পারবো না, তখন আপনি টিভি কভারেজ পাবেন আপনি কতটা। আবেদন করলেও জাতীয় স্টেডিয়াম ঢাকা এখনই শুধুমাত্র ফুটবলের জন্য বরাদ্দ পাচ্ছে না বাফুফে, জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। শুধু তাই নয়, সিলেট এবং চট্টগ্রাম স্টেডিয়াম ব্যবহারেও শর্ত জুড়ে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। তারপর স্টেডিয়ামগুলো ফিফার টায়ার 1 গ্রেডে উন্নীত করতে বাফুফে বরাদ্দ চেয়েছে বলে জানিয়েছেন সভাপতি তাবিদ আওয়াল। ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ফুটবল ফেডারেশনে আসিফ নজরুল। স্টেডিয়াম, সরকারি বরাদ্দ সহ আরও কিছু বিষয় নিয়ে ক্রীড়া অভিভাবকের সঙ্গে বাফুফের নির্বাহী কমিটির আলোচনা, যেখানে ইতিবাচক কথা হলেও কংক্রিট সিদ্ধান্ত আসেনি কিছুতেই। দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল, অথচ এর জন্য বরাদ্দ নেই নির্ধারিত কোনো স্টেডিয়াম। তাই জাতীয় স্টেডিয়াম শুধুমাত্র ফুটবলের জন্য বরাদ্দ চেয়েছিল বাফুফে। ক্রীড়া উপদেষ্টা এই চাওয়া প্রাধান্য দিলেও এখনই তা পুরোপুরি বরাদ্দ দিচ্ছে না ফুটবলের জন্য। একই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট স্টেডিয়াম ব্যবহারের ক্ষেত্রেও বেঁধে দিয়েছেন শর্ত। ঢাকা স্টেডিয়াম যেটা আছে এটা সম্পূর্ণভাবে ফুটবলকে দিয়ে দেওয়া, আর অন্যান্য যারা স্পোর্টস আছে ক্রিকেট ছাড়া তাদের আয়োজনের প্রয়োজন হলে সেখানে আয়োজন করবে। যদি তারা অন্য কোথাও, ফর এক্সাম্পল পূর্বাঞ্চল স্টেডিয়াম বা অন্য কোথাও যদি তারা জায়গা পেয়ে সরে যায়, তখন এটা সম্পূর্ণভাবে ফুটবলের হয়ে যাবে। এছাড়া সিলেট এবং চিটাগাং এটা আপনার ডেডিকেটেড ওয়েতে ফুটবলকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা। তবে শর্ত আছে, ক্রিকেট ছাড়া অন্যান্য খেলার যদি টুর্নামেন্টের আয়োজনের প্রয়োজন পড়ে, ওনারা সেখানে আয়োজন করবেন। মন্ত্রণালয় শর্ত বেঁধে দিলেও ভেন্যু সংকটের কারণে অনেকটা বাধ্য হয়েই সিলেট ও চট্টগ্রাম স্টেডিয়াম সংস্কার করাতে চায় বাফুফে। ভেন্যু দুটোকে ফিফা টায়ার 1 গ্রেডে উন্নীত করাতেই এই উদ্যোগ বলছেন বাফুফে সভাপতি। বর্তমানে প্রায়োরিটি ছিল যে স্টেডিয়ামগুলোকে তাড়াতাড়ি মেরামত করে আমরা ফিফা টিয়ার 1 পর্যন্ত নিয়ে যেতে পারি। দ্যাটস ওয়াই ওই প্রায়োরিটিতে আমরা দুটো স্টেডিয়ামের জন্য বরাদ্দ চেয়েছিলাম অতি দ্রুত। আশ্বাসের উপরে বিশ্বাস রাখি, অ্যান্ড বাস্তবায়ন অফকোর্স করতে গেলে কিছু কিছু ত্রুটি আসবে সামনে, বাট আমরা ভেরি পজিটিভ যে সকলের সুচেষ্টা থাকলে অ্যান্ড সকলকে নিয়ে দেশের স্বার্থে, ফুটবলের স্বার্থে আমরা খালি দুটো স্টেডিয়াম শুরু করতে যাচ্ছি, বাট ভবিষ্যতে আরও স্টেডিয়াম আমরা পাবো। এদিকে পুরোপুরি বুঝে না পেলেও কক্সবাজারের টেকনিক্যাল সেন্টার নির্মাণে জমি বরাদ্দের জটিলতা কমেছে। ফিফা আশ্বস্ত হয়েছে বাফুফের জবাবে। বাকি প্রক্রিয়া শেষ করে দ্রুতই কার্যক্রম শুরুর প্রত্যাশা তাবিদ আওয়ালের। আমরা আমাদের ফিফা ফরওয়ার্ড প্রোগ্রামের ডলারটাকে আমরা সেফগার্ড করতে পেরেছি। এখন বাকিটা আমি বিশ্বাস করি যে আগামী 1 মাসে আমরা অবশ্যই দ্রুত ফরমেট কমপ্লিট করতে পারবো আমরা। চলতি বছর বাংলাদেশের সাফ আয়োজনে আগ্রহী বাফুফে। শুধু ঢাকায় সীমাবদ্ধ না থেকে দেশের বিভিন্ন বিভাগে তা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ফুটবল ফেডারেশনের। আমাদেরও তো নিশ্চিত করতে। বিপিএলকে জাতীয় দলে ফেরার মঞ্চ হিসেবে দেখছেন পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। গেল 3 মৌসুমে শিরোপার দেখা না পেলেও এবারের মৌসুমে বিপিএলের শিরোপা জিততে চান তিনি। বিপিএলে এখনও সাকিব আল হাসানকে মিস করছেন এই পাকিস্তানি। পছন্দের শীর্ষে মাশরাফি বিন মুর্তজা। খেলোয়াড়ি জীবন শেষে সামাজিক কাজে যুক্ত হতে চান খুশদিল। হাসপাতালের পাশাপাশি স্থাপন করতে চান স্কুল আর মাদ্রাসা। বিপিএল নিয়ে সমালোচনার শেষ নেই, কিন্তু এই টুর্নামেন্ট অনেক ক্রিকেটারকেই এনে দিয়েছে সাফল্য। 13 বছর পাকিস্তানের ক্রিকেটারদের নিয়মিত দেখা যায় বিপিএলে। এই আসর অনেকেরই জাতীয় দলে ফেরার সিঁড়ি হিসেবেও কাজ করে। এ নিয়ে বিপিএল এর 4র্থ মৌসুম খেলছেন খুশদিল শাহ। তবে এখনও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি। এবার সেই আক্ষেপ ঘোচাতে চান পাকিস্তানি অলরাউন্ডার। বিপিএল এর গেল মৌসুমেও রংপুর রাইডার্সের হয়ে ভালো পারফর্ম করেছিলাম। এরপর আমি পাকিস্তান দলেও কামব্যাক করি। আবারও একই লক্ষ্য, এখানে পারফর্ম করে পাকিস্তান দলে ফিরতে চাই। এবার রংপুর রাইডার্সের হয়ে বিপিএল এর ট্রফি জয়ের লক্ষ্য। শুরুটা ভালো হলেও কিছু ম্যাচ হেরেছি আমরা। আপাতত প্লে অফ নিশ্চিত করতে চাই। বেশ কবছর ধরেই বাংলাদেশে আসায় এখানকার ক্রিকেট সম্পর্কে ভালোই জানা খুশদিলের। বিপিএল এ এখনো মিস করেন সাকিব আল হাসানকে। মাশরাফি বিন মুর্তজাও তার পছন্দের শীর্ষে। মাশরাফি মুর্তজাকে আমি ছোট থেকে
অনেক পছন্দ করতাম। সে 6-7 ব্যাটিংয়ে নেমে বড় বড় ছক্কা হাঁকাতো। সে দারুণ একটা টিম গড়েছিল। বিশ্বের যে কোনো দলকে তারা হারাতে পারত। সাকিবের রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আমি কিছু বলতে চাই না, কিন্তু সে জাতীয় দলের হয়ে 15 বছরের বেশি সময় ক্রিকেট খেলেছে, বাংলাদেশ দলের ব্র্যান্ডিং করেছে। সে বাংলাদেশ দলে থাকলে ভালো হতো। তার মতো কিংবদন্তি বিপিএলে থাকলে এই টুর্নামেন্টের ব্র্যান্ড ভ্যালু বেড়ে যেত। খেলোয়াড়ী জীবন শেষে অনেক ক্রিকেটারই কোচিং অথবা ক্রিকেট কমেন্ট্রিতে যেতে চান, তবে খুশদিল এখানে অন্যদের চেয়ে আলাদা। নিজের এলাকার মানুষের জন্য কিছু করার স্বপ্ন এই অলরাউন্ডারের। আমার চেষ্টা থাকবে পাকিস্তান জাতীয় দলের হয়ে আরো 2-3 বছর ক্রিকেট খেলা। ক্রিকেটের পর আমি আমার এলাকায় একটা ফাউন্ডেশন গড়ে ছোট একটা হাসপাতাল করতে চাই। সেখানে সবাইকে ফ্রি চিকিৎসা দেব। বাচ্চাদের জন্য অন্তত 2টি স্কুল মাদ্রাসা করতে চাই। খুশদিল কথা বলেছেন সম্প্রতি বাংলাদেশ ভারত দ্বন্দ্ব নিয়েও। ক্রিকেটে এই বিষয়গুলো আনা উচিত নয় বলে মনে করেন এই অলরাউন্ডার। এল ক্লাসিকো শেষ হওয়ার 24 ঘন্টা পেরোনোর আগেই বরখাস্ত হলেন শাবি আলোনসো। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে হারের মাসুল গুনলেন স্প্যানিয়ার্ড। ক্লাব ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে মাদ্রিদ কর্তৃপক্ষ। ক্লাব এবং কোচের পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছে রিয়াল মাদ্রিদ। যদিও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি শাবি। গেল বছরের জুনে দলের সঙ্গে যোগ দিয়ে মাত্র 7 মাসেই রিয়াল মাদ্রিদের সঙ্গে যাত্রা শেষ হলো স্প্যানিশ কোচের। তার অধীনে ক্লাব বিশ্বকাপ ব্যর্থতার পরও আস্থা রেখেছিল মাদ্রিদিস্তারা, কিন্তু লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ কোথাও নিজেদের আধিপত্য দেখাতে পারেনি রিয়াল মাদ্রিদ। উল্টো ড্রেসিং রুমে এমবাপ্পে, ভিনিসিয়াস, বেলিংহ্যামদের ঠিকভাবে সামলাতে না পারার অপবাদ আসে শাবির নামে। শেষ পর্যন্ত বছরের প্রথম এল ক্লাসিকো হারের পর তাকে সরিয়ে দিলেন প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস। লস ব্ল্যাঙ্কোদের অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন আলভারো আরবিওলা। এর আগে রোমাঞ্চকর ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের রেকর্ড 16তম শিরোপা জেতে বার্সেলোনা। জেদ্দায় চিরপ্রতিদ্বন্দ্বীদের 3-2 গোলের ব্যবধানে হারিয়েছে কাতালান ক্লাবটি। এ নিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে বার্সার কাছে হারল মাদ্রিদ। ম্যাচে জোড়া গোল করেছেন বার্সার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। লড়াইটা যখন এল ক্লাসিকো, সেখানে মাঠের উত্তাপ ছড়াবে, হবে আক্রমণ প্রতি আক্রমণ। তবে জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে প্রথমার্ধের যোগ করা সময়ে যা হয়েছে তা অবিশ্বাস্য। হার মানাবে যে কোনো থ্রিলার মুভির সবচেয়ে আকর্ষণীয় অংশকে। তবে থ্রিলারের শেষটা সুখকর হয়নি রিয়াল মাদ্রিদের জন্য। রাফিনিয়া, লেভানডস্কিদের আগুনে পুড়ল তাদের সুপার কাপ জয়ের স্বপ্ন। রিয়ালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপের রেকর্ড 16তম শিরোপা জিতল কাতালান ক্লাবটি। তবে জেদ্দায় ম্যাচের প্রথম 30 মিনিট ছিল ঝড় শুরু হওয়ার আগের নিস্তব্ধতা। বল দখল নিয়ে বারবার আক্রমণে গেছে বার্সেলোনা। রক্ষণ সামলে 2-1টি চেষ্টা চালায় রিয়ালও। 35 মিনিটে গোলের নিশ্চিত সুযোগ হাতছাড়া করা রাফিনিয়া প্রায়শ্চিত্ত করেন ঠিক 1 মিনিট পরেই। চুয়ামিনিকে বোকা বানিয়ে বল জালে জড়ান ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। এরপরই শুরু হয় ম্যাচের মূল নাটক। 1 গোলের লিড নিয়ে যখন বিরতিতে যাওয়ার প্রহর গুনছে বার্সা, তখনই শুরু হয় ভিনি তাণ্ডব। ওয়ান ম্যান শোতে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিয়াস জুনিয়র। প্রায় 3 মাস পর গোলের দেখা পেলেন ব্রাজিলিয়ান তারকা। সেই গোলের রেশ কাটতে না কাটতে আবারও গোল। পেদ্রির ম্যাজিক্যাল পাস, সেখান থেকে লেভানডস্কির ক্লিনিক্যাল ফিনিশিং। চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না থিবো কুর্তুয়ার। তবে এর মিনিট 2 পরে বার্সার আনন্দ ম্লান করে দেন গঞ্জালো গার্সিয়া। গোল লাইনে রাফিনিয়া ক্লিয়ার করলেও বল জালে জড়ান গার্সিয়া। 2-2 গোলের সমতায় বাজে প্রথমার্ধের বাঁশি। দ্বিতীয়ার্ধের শুরুতে ফেরে রিয়াল বেশ কয়েকটি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি ভিনি রদ্রিগোরা। এরপরে আসে সেই মুহূর্ত, রিয়ালের ডি বক্সের বাইরে রাফিনিয়ার শট। অ্যাসেন্সিওর পায়ে লেগে গতি পরিবর্তন করে জাল খুঁজে নেয় বল। আবারও ম্যাচের চালকের আসনে বার্সেলোনা। দলকে ম্যাচে ফেরাতে দৃশ্যপটে হাজির কিলিয়ান এমবাপ্পে। তবে ফরাসি তারকাও ব্যর্থ। যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সা অধিনায়ক ফ্র্যাঙ্কি ডি ইয়ং। 10 জনের দল নিয়েও লড়াই চালিয়ে যায় হ্যান্সি ফ্লিক বাহিনী। তাতেই টানা দ্বিতীয়বারের সঙ্গে স্প্যানিশ সুপার কাপের রেকর্ড শিরোপা জেতে ফুটবল ক্লাব বার্সেলোনা। এই জয়ে নিজের রেকর্ড অক্ষুণ্ণ রাখেন হ্যান্সি ফ্লিক। কখনোই ফাইনাল হারেননি জার্মান কোচ। সুপার কাপে টানা দ্বিতীয়বার রিয়াল মাদ্রিদকে হারিয়ে বছরের প্রথম শিরোপা ঘরে তুলল কাতালান ক্লাবটি। দিল মৌসুমের বাকি শিরোপাগুলো জয়ের ইঙ্গিত। এদিকে স্প্যানিশ কাপের শিরোপা জিতে আত্মবিশ্বাস বেড়েছে বার্সেলোনার। মৌসুমের বাকি সময়টাতে যা কাজে লাগাতে চান কোচ
হ্যান্সি ফ্লিক। রিয়ালকে হারিয়ে শিরোপা জেতায় উচ্ছ্বসিত জার্মান মাস্টারমাইন্ড। এদিকে ম্যাচ হেরে হতাশ রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। প্রতিপক্ষকে গার্ড অফ অনার দিতেও অস্বীকৃতি জানান রিয়াল তারকা কিলিয়ান এমবাপে। কোচ হিসেবে ফাইনালের ডাগআউটে 8 বার দাঁড়িয়েছেন হ্যান্সি ফ্লিক। কখনোই তিনি দেখেননি হারের মুখ। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে সেই ভাগ্য আরও একবার কাজ করেছে বার্সার পক্ষে। কাতালান ক্লাবটিকে এখন পর্যন্ত 3টি টুর্নামেন্টের ফাইনালে নিয়ে গেছেন ফ্লিক, আর সবকটিতেই রিয়ালকে হারিয়ে শিরোপা উদযাপন করেছে তার শিষ্যরা। জেদ্দায় ফাইনালে দুবার পিছিয়ে পড়েও ম্যাচে ফেরে রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয়ার্ধে আর ভাগ্য সহায় হয়নি লস ব্লাঙ্কোদের। 3-2 গোলের হারে টানা দ্বিতীয়বার বার্সার কাছে ফাইনাল হারল রিয়াল। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে শিরোপা জয়ে আত্মবিশ্বাস বেড়েছে বলে জানান বার্সা কোচ, যা মৌসুমের বাকি সময়টাতে কাজে লাগাতে চান তিনি। এই মৌসুমে আমরা সেরা ছন্দে ফিরেছি, দল হিসেবে কাজ করে সাফল্য পাচ্ছি, যা আমার খুব ভালো লাগছে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় সবসময় বিশেষ। এই শিরোপা বাকি মৌসুমে আমার দলকে আত্মবিশ্বাস যোগাবে। রাফিনিয়া অসাধারণ খেলেছে, সে সবসময় দলের জন্য সেরাটা দিতে প্রস্তুত থাকে। তার মানসিকতা দলের অন্য সবার জন্য অনুকরণীয়। এদিকে ম্যাচ হেরে চরম হতাশায় পড়েছেন মাদ্রিদের ফুটবলাররা। চ্যাম্পিয়ন বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে সতীর্থদের বাধা দেন কিলিয়ান এমবাপে। যদিও পরে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের চাপে বার্সাকে গার্ড অব অনার দেয় রিয়াল। এদিকে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড ভিনিসিয়াসের সঙ্গে বিবাদে জড়ানোয় ভুল স্বীকার করলেন অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে। জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি কমপ্লেক্সে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে মঞ্চস্থ হয় মাদ্রিদ ডার্বি। সেখানেই ম্যাচের 81তম মিনিটে ভিনিসিয়াসকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। সে সময় এই ব্রাজিলিয়ান উইঙ্গারের সঙ্গে সিমিওনেকে বিবাদে জড়াতে দেখা যায়। এছাড়া ম্যাচ শেষেও রিয়ালের জয় নিয়ে ক্ষোভ ঝাড়েন আর্জেন্টাইন কোচ। সে আচরণের জন্য এবার নিজের ভুল স্বীকার করলেন দিয়েগো সিমিওনে। শুধু ভিনিসিয়াসের সঙ্গে করা আচরণের জন্যই নয়, রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে করা ব্যবহারের জন্যও ভুল স্বীকার করলেন তিনি। তবে তার এমন ধরনের আচরণের জন্য ক্ষমা চাননি। কোপা দেল রেতে দোপারদিভো লা করুণার মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দিয়েগো। এফএ কাপের খবর। ইপিএল এর মতো এফএ কাপেও অপ্রতিরোধ আর্সেনাল। তৃতীয় রাউন্ডের ম্যাচে পোর্টসমাউথকে 4-1 গোলে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে রেকর্ড 14 বারের চ্যাম্পিয়নরা। এই ম্যাচে আর্সেনালের জার্সিতে প্রথম হ্যাট্রিক করেছেন গ্যাব্রিয়েল মার্তিনেলি। আরেক ম্যাচে ব্রাইটন হোভ অ্যান্ড অ্যালবিয়নের কাছে 2-1 গোলে হেরে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে উড়ছে আর্সেনাল। ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান বাড়িয়ে শিরোপার পথে এগিয়ে যাচ্ছে গানাররা। এফএ কাপেও তাদের দাপটে রীতিমতো চোখে সর্ষে ফুল দেখেছে পোর্টসমাউথ। তবে শুরুর পথটা এতটা মসৃণ ছিল না আর্সেনালের। উল্টো 3 মিনিটে পোর্টসমাউথের বিশপ গোল করলে 1-0 পিছিয়ে পড়ে তারা। শুরুতেই গোল হজম করে নিজেদের গুছিয়ে নেয়ার আপ্রাণ চেষ্টা করে আর্সেনাল। তাদের সে স্বপ্ন পূরণে সহায়তা করেছে খোদ পোর্টসমাউথই। 8 মিনিটে আত্মঘাতী গোল করে বসেন ডজেল। তাতেই সমতায় ফেরে আর্তেতার দল। এর পরের গল্পের নায়ক শুধুই গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। 25 মিনিটে তার চমৎকার গোলে ব্যবধান 2-1 করে গানাররা। লিড নিয়েই বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে পোর্টসমাউথ শিবিরে আর্সেনালের সাঁড়াশি আক্রমণ। ঘুরে দাঁড়ানো তো দূরে থাক, নিজেদের ঘর সামাল দিতেই ব্যস্ত হয়ে পড়ে পোর্টসমাউথ। 51 মিনিটে আবারও মার্তিনেল্লি ঝলক। 72 মিনিটে মার্তিনেল্লি আরও 1 গোল করে দলকে বড় জয়ের পাশাপাশি গানারদের জার্সিতে প্রথম হ্যাট্রিক করেন এই ব্রাজিলিয়ান তারকা। 249তম ম্যাচে এসে করলেন স্বপ্নপূরণ। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মার্তিনেল্লির গোল হলো 9টি। ব্রাজিলিয়ানের নৈপুণ্যে চতুর্থ রাউন্ডের টিকিট কেটে ঘরে ফেরে আর্সেনাল। আর্সেনালের মতো রাতটা এত সুখের হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। টানা ব্যর্থতায় গত সপ্তাহে বরখাস্ত হয়েছেন কোচ রুবেন আমোরিম। কোচ বদলেও ভাগ্য বদল হয়নি রেড ডেভিলদের। অন্তর্বর্তীকালীন কোচ ড্যারেন ফ্লেচার এসেও দলকে বাঁচাতে পারলেন না। উল্টো লজ্জার ইতিহাসের সাক্ষী হলো ইউনাইটেড। প্রথমবারের মতো ব্রাইটনের কাছে এফএ কাপে হারের তিক্ততা সঙ্গী হলো তাদের, তাও আবার নিজেদের মাঠে। ওল্ড ট্রাফোর্ডে 12 মিনিটেই ইউনাইটেডকে হতাশ করে গোল করেন ব্রাইটনের গ্রুডা। প্রথমার্ধে আর গোল পায়নি কোনো দল। 64 মিনিটে আবারও লিড নেয় ব্রাইটন। এবার গোল করেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ড্যানি ওয়েলব্যাক। সমর্থকদের কষ্ট তাতে বেড়ে যায় আরও কয়েক গুণ। অবশেষে 85 মিনিটে বেঞ্জামিন সিসকোর গোলে ব্যবধান কমায় তারা।
90 মিনিটে ইউনাইটেড শিবিরে দুর্ভোগ আরও বাড়ান শিয়ালেসি। তার লাল কার্ডে 10 জনের দলে পরিণত হয় রেড ডেভিল। শেষ পর্যন্ত আর ম্যাচে ফেরা হয়নি তাদের। 2-1 গোলের জয়ে চতুর্থ রাউন্ডে পা রাখে ব্রাইটন। লিগ কাপের পর বছরের শুরুতে FA কাপ থেকেও বিদায় নিল রেড ডেভিলরা।